মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ থেকে স্কুল সার্ভিস কমিশনের যে ২০১৬ সালের ৪টি স্তরের নিয়োগ প্রক্রিয়া মূলত টিচিং এবং নন টিচিং স্টাফের, তো সেটিকে সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে তার পুরো প্যানেলকে, এবং সেই সংক্রান্ত জাজমেন্ট গত 3 এপ্রিল দেওয়া হয়েছে। তো সেটা আপনারা সকলেই দেখেছেন। এরপরে যে মূল বিষয়টা উঠে আসছে সেটা হলো এসএসসির এই যে চাকরি বাতিল মামলায় যে জাজমেন্ট দেওয়া হয়েছে, সেখানে রিভিউ পিটিশন করা হবে এমনটা আপনারা সকলেই জেনেছেন, এবং সেই রিভিউ পিটিশন যারা চাকরি হারিয়েছেন সেই সমস্ত প্রার্থীরা যেমন করবেন, তেমন স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য তারাও কিন্তু রিভিউ পিটিশন দাখিল করবেন, এমনটা তারা জানিয়েছেন। তো এখন এই স্কুল সার্ভিস কমিশনের যে ২০১৬ সালের ৪টি স্তরের নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে, এই বাতিল হওয়ার পরবর্তীতে আমরা যেটা দেখতে পেলাম যে এই যে জাজমেন্ট যেটি মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছেন, সেই জাজমেন্টের বিভিন্ন দিক নিয়ে কিন্তু নানা স্তরে নানা আলোচনা হচ্ছে। তো আমাদের যেটা মনে হলো যে এই জাজমেন্টটিকে আপনাদের সামনে, এই জাজমেন্টের কতগুলো দিক নিয়ে আপনাদের সামনে আরও একটু বিস্তারিত আলোচনা করা সম্ভব, বা আলোচনা করা উচিত। তার কারণ মেইন স্ট্রিম মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে এই দিকগুলো নিয়ে কিন্তু সঠিকভাবে আলোচনা করা হচ্ছে না। এবং আপনারা যে সমস্ত প্রার্থীরা এই যে মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্টের ফলে ক্ষতিগ্রস্ত হলেন, বিশেষত আমি বলব যে সমস্ত প্রার্থীরা যারা নন টেন্টেড প্রার্থী, অর্থাৎ যারা আনটেন্টেড প্রার্থী, আ তাদের চাকরিটা যেটা চলে গেল, এখন তারা যেটা ভাবছেন যে রিভিউ পিটিশন করে চাকরিটা ফিরিয়ে আনবেন। তো সেই রিভিউ পিটিশনের দিক কতটা আপনাদের জন্য সহজ, বা কোন, কোন দিক আপনাদের জন্য খোলা রয়েছে, এবং রিভিউ পিটিশন করলেই কি কোনোভাবে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব? সবথেকে যেটি গুরুত্বপূর্ণ যে এসএসসির যে এই যে মামলা, এই মামলায় ওএমআরটা নিয়ে কিন্তু একটা বড় কিন্তু সমস্যা রয়েছে, এবং সেই ওএমআর নিয়েই কিন্তু বলা যেতে পারে যত গন্ডগোল। এবং সেই ওএমআরটা যদি অরিজিনালটা থাকতো তাহলে কি হতো, এবং সিবিআই যে ডেটাটা রয়েছে সেই ডেটাটা থাকা সত্ত্বেও কেন যোগ্য প্রার্থী বা অযোগ্য প্রার্থী আলাদা করা গেল না? অর্থাৎ এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এক্ষেত্রে এসএসসির ভূমিকা কেমন ছিল যোগ্য প্রার্থীদের জন্য। তো এই বিষয়গুলো নিয়ে আমি মূলত নিরপেক্ষভাবে যে জাজমেন্টটি মহামান্য সুপ্রিম কোর্ট প্রোনাউন্সড করেছিলেন, এবং যে জাজমেন্টের যে সফট কপি যেটি ওয়েবসাইটে আপলোড করা হয়েছে সেইটি নিয়ে আমি যতটুকু বুঝেছি এই জাজমেন্টটাকে, সেটাকে নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। অনুরোধ করব আপনারা এই ভিডিওটি দেখবেন। দেখুন, আমি এই ভিডিওটিতে আবারও বলছি, যা ফ্যাক্ট, যা তথ্য সেগুলোই আলোচনা করব, এবং আপনারা যারা যোগ্য বলে নিজেদেরকে দাবি করছেন তাদের উচিত এটা পরিষ্কারভাবে দেখা বা বোঝা, যে আপনাদের বিরুদ্ধে কি ফ্যাক্ট রয়েছে, বা মূলত আপনাদের চাকরিটা অ্যাকচুয়ালি কেন বাতিল করা হলো? কেন সিবিআই উদ্ধার করা তথ্য থাকলেও মহামান্য বিচারপতিরা সেটাকে তার ভিত্তিতেই যোগ্য প্রার্থী এবং অযোগ্য প্রার্থী আলাদা করলেন না, বা সেটিকেই কেন ভিত্তি হিসাবে মানলেন না? তো এই বিষয়গুলো নিয়ে, বা কেন যোগ্য এবং অযোগ্য প্রার্থীকে দুটো ক্যাটেগরিতে, মানে যেহেতু বেতন ফেরতের ব্যাপারটা বলা হয়েছে, যারা টেন্টেড প্রার্থী তাদের, এবং কিছু প্রার্থী যাদের যারা টেন্টেড নয় তাদের বেতন ফেরত না নেওয়ার কথাও বলা হয়েছে। তো এটা সত্ত্বেও কেন যোগ্য অযোগ্য আলাদা করা গেল না? কেন এন্টায়ার সিলেকশন প্রসেসটিকে বাতিল করে দিলেন মহামান্য বিচারপতিরা? তো এই বিষয়টা যদি আপনারা জানেন, তাহলে রিভিউ পিটিশন আপনারা যখন ফাইল করবেন সেখানে কিন্তু আপনাদের সুবিধা হবে বলে আমি মনে করছি। তার কারণ আপনাদের বিরুদ্ধে যে ফ্যাক্টগুলো রয়েছে সেগুলো যদি আপনারা না জানেন, তাহলে কখনোই আপনাদের যে রিভিউ পিটিশনে আপনারা সঠিকভাবে মুভ করতে পারবেন না। তাই প্রথমেই আপনাদের বিরুদ্ধের পয়েন্টটাকে আপনাদেরকে জানতেই হবে। তো দেখুন, প্রথমেই আমি আপনাদেরকে বলি যে রিভিউ পিটিশন সংক্রান্ত মহামান্য সুপ্রিম কোর্টের কোনো জাজমেন্টকে রিভিউ করতে পারে একমাত্র মহামান্য সুপ্রিম কোর্টই। তো মহামান্য সুপ্রিম কোর্ট যখন কোনো জাজমেন্ট ডেলিভার করেন, তখন সেই জাজমেন্টে যারা ক্ষতিগ্রস্ত পার্টি হন, তারা সংবিধানের ১৩৭ নম্বর ধারায় মহামান্য সুপ্রিম কোর্ট তাদের মানে তারা রিভিউ পিটিশন ফাইল করতে পারেন, এবং মহামান্য সুপ্রিম কোর্ট ১৩৭ নম্বর ধারা বলে সেই রিভিউ পিটিশনটাকে অ্যাকসেপ্ট করে তাদের জাজমেন্টকে মডিফাই বা পরিবর্তন তারা সেটা করতে পারেন। তো এই জায়গায় রিভিউ পিটিশন করার কিন্তু কতগুলো বিষয় রয়েছে। রিভিউ পিটিশন ফাইল করলেই হবে না। জাজমেন্ট দেওয়ার ৩০ দিনের মধ্যে রিভিউ পিটিশন ফাইল করতে হয়, এবং যে বেঞ্চে থেকে জাজমেন্টটি দেওয়া হয়েছে সেই বেঞ্চেই রিভিউ পিটিশনটি ফাইল করতে হয়। এবং রিভিউ পিটিশন ফাইল করার ক্ষেত্রে কতগুলো গুরুত্বপূর্ণ ফ্যাক্ট রয়েছে। মূলত ৩ টে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। প্রথম হচ্ছে যে আপনাকে যে জাজমেন্টটা দেওয়া হয়েছে সেই জাজমেন্টের পরবর্তীতে নতুন কোনো তথ্য নিয়ে কিন্তু রিভিউ পিটিশন ফাইল করতে হয়, বা কোনো তথ্য নতুন এমন এসছে, কোনো এভিডেন্স নতুন এমন এসছে, কোনো ফ্যাক্ট নতুনভাবে ডিসকভার করা গেছে। তো সেই বিষয়টা নিয়ে কিন্তু রিভিউ পিটিশন ফাইল করতে হয়। আরও একটি বিষয়, যে জাজমেন্টের মধ্যে যদি কোনো মিস্টেক বা এরর থাকে, বা কোনো অ্যাপারেন্ট এরর থাকে, যেটা হয়তো জাজমেন্টে এসে গেছে, তো সেই বিষয়টাকে হাইলাইট করে কিন্তু রিভিউ পিটিশন ফাইল করা যায়। এছাড়াও অন্য কোনো বিষয় নিয়েও আপনারা রিভিউ পিটিশন ফাইল করতে পারেন, কিন্তু তার জন্য সাফিসিয়েন্ট রিজন থাকতে হবে, তার পর্যাপ্ত কারণ উল্লেখ করা থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু রিভিউ পিটিশন গ্রহণ হবে না। এবার রিভিউ পিটিশন টাতে আমি বলে দিচ্ছি, এখানে কিন্তু চেম্বার মূলত হিয়ারিং হয়। মহামান্য বিচারপতিরা ওরাল হিয়ারিং, ওপেন কোর্টে হিয়ারিং করান না। রিভিউ পিটিশনটা যখন ফাইল হয় তখন চেম্বারে মহামান্য বিচারপতিরা রিভিউ পিটিশনটা দেখেন, এবং তারপরে যদি রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হয়, তারপরে মহামান্য বিচারপতিরা যদি এই ইস্যুটাকে নতুন করে রিওপেন করেন আরকি, হিয়ারিং করার জন্য ওপেন কোর্ট, তখন কিন্তু আবার নতুন করে হিয়ারিং এর সুযোগ থাকে। এর আগে কিন্তু রিভিউ পিটিশন মানেই যে আবার নতুন করে হিয়ারিং শুরু হবে, বিষয়টা তেমন নয়।
রিভিউ পিটিশন যদি রিজেক্ট হয় তাহলে চেম্বার থেকেই রিজেক্ট হয়ে যায় এবং সে তখন অর্ডার কপি আপলোড হয়ে যায় অফিসিয়াল ওয়েবসাইটে মহামান্য সুপ্রিম কোর্টের। কিন্তু রিভিউ পিটিশনে মানে এটা বুঝতে হবে যে এই যে এন্টায়ার ইস্যু যে জাজমেন্টে যেটা দেওয়া হয়েছে সেই ইস্যুটা যে নতুন করে আবার রিওপেন করা যাবে এমন নিশ্চয়তা কিন্তু খুব একটা নেই। তবে সঠিকভাবে যদি রিভিউ পিটিশন ফাইল করা যায় সঠিক তথ্য দিয়ে, নতুন কোনো তথ্য দিয়ে এবং লিগ্যাল ভ্যালিড গ্রাউন্ড যদি তুলে ধরা হয় তাহলে হয়তো সেখান থেকে কিছু সুরাহা পাওয়া যেতে পারে। তবে এটা সম্পূর্ণভাবে যেহেতু বিচারাধীন বিষয়, তো কি হবে না হবে সেটা বলা মুশকিল, এইটাই। তো রিভিউ পিটিশনের পরে আরেকটা ধাপ রয়েছে যে যদি রিভিউ পিটিশন খারিজ বা ডিসমিসড হয়ে যায় বা যদি কোনো প্রার্থীর রিভিউ পিটিশনের পরেও মনে হয় যে না ঠিকঠাক হলো না, তাহলে তারা কিউরেটিভ পিটিশনেও যেতে পারেন। তো এই যে কিউরেটিভ পিটিশন, রিভিউ পিটিশন এগুলো মূলত কমপ্লিট জাস্টিস দেওয়ার জন্যই মহামান্য যে আমাদের বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থার মধ্যে রাখা হয়েছে। এবার দেখুন রিভিউ পিটিশন সংক্রান্ত বিষয়টা আপনাদের সাথে আমি বললাম, সেটা আপনারা হয়তো কম বেশি সকলেই জানেন। আমি অতটা ডিটেলসে এই পার্টটায় গেলাম না। এবার দ্বিতীয় যে পার্ট সেটা হচ্ছে যে রিভিউ পিটিশন নিয়ে কি কোনোভাবে যোগ্য এবং অযোগ্য আলাদা করা সম্ভব? দেখুন আমাদেরকে প্রথমেই বুঝতে হবে মহামান্য সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট, সেই জাজমেন্টের যে মানে মূল জায়গা বা কনক্লুশনের যে পার্ট সেখানে কিন্তু দুটো ক্যাটাগরি আমরা পাচ্ছি। প্রথম একটি ক্যাটাগরি যাদেরকে মহামান্য বিচারপতিরা বলছেন টেন্টেড এবং দ্বিতীয় আরেকটি ক্যাটাগরি যাদেরকে মহামান্য বিচারপতিরা বলছেন নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড। এবার এখানে খুব পরিষ্কারভাবে আপনারা দেখুন যে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড বলা হচ্ছে, কিন্তু আনটেন্টেড এই কথাটা কিন্তু লেখা হয়নি। তো টেন্টেড কথাটা লেখা হয়েছে, আনটেন্টেড কথাটি না লিখে মহামান্য বিচারপতিরা লিখলেন যে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড। তো টেন্টেড মানে আপনারা সকলেই জানেন, অর্থাৎ যারা কলুষিত বা কলঙ্কিতভাবে নিয়োগ পেয়েছেন বা গতভাবে নিয়োগ নয় বেআইনিভাবে নিয়োগ পেয়েছেন তাদেরকে টেন্টেড বলা হচ্ছে এবং যাদেরকে স্পেসিফিকভাবে আইডেন্টিফাই করা গেছে। কিন্তু যাদেরকে স্পেসিফিকভাবে আইডেন্টিফাই করা গেল না কিন্তু তাদের মধ্যেও যে টেন্টেড প্রার্থী নেই এমনটাও নিশ্চয়তা দিয়ে বলা গেল না, এই ধরনের যে ক্যাটাগরি তাদেরকেই কিন্তু মহামান্য বিচারপতিরা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড এই ক্যাটাগরিতে রাখলেন। তার মানে এই যে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড এই যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিকে কিন্তু যে একদম এখানে যে কেউ টেন্টেড প্রার্থী নেই এমনটা কিন্তু নিশ্চয়তা দিয়ে কিন্তু বলা গেল না। এমনটাই কিন্তু আমাদেরকে এই জাজমেন্টের যে থিম সেই থিমটা দেখে মনে হলো। তাহলে যদি রিভিউ পিটিশনে যাওয়া হয় তাহলে এই যে টেন্টেড এবং নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড এই দুটো লিস্ট নিয়ে যদি যাওয়া হয় তাহলে কিন্তু সেখানে পরিষ্কারভাবে যে যোগ্য অযোগ্য আলাদা হলো এটা কিন্তু বলা যাবে না। তার কারণ এটা ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে এই লিস্টটাই ফাইল হয়েছিল এবং সেই লিস্টটা মহামান্য বিচারপতিরা কিন্তু মানে অ্যাকচুয়ালিভাবে সেগ্রিগেশনের লিস্ট হিসেবে তারা গ্রহণ করেননি। কেন গ্রহণ করেননি? দেখুন প্রথমে আমাদের বুঝতে হবে যে কত ধরনের ইললিগালিটি অ্যাপয়েন্টেড হয়েছে এসএসসিতে এবং সেটা এস্টাবলিশড হয়েছে জাজমেন্টে। প্রথম হচ্ছে র্যাঙ্ক জাম্পিং, দ্বিতীয় হচ্ছে আউট অফ প্যানেল, ৩ নম্বর হচ্ছে ওয়েমার মিসম্যাচ, ৪ নম্বর হচ্ছে এক্সপায়ারি অফ প্যানেল, ৫ নম্বর হচ্ছে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট। তো এখনো অবধি এতগুলো ফ্যাক্ট কিন্তু এস্টাবলিশড হয়েছে। এরপরেও আরও অনেক অভিযোগ রয়েছে, পিটিশনাররা অভিযোগ করেছেন, সিবিআইয়ের আরও অনেক বিষয় রয়েছে তাদের রিপোর্টে। কিন্তু মূলত এই ৫টি ক্যাটাগরিকেই আমরা বলতে পারি যে ব্রডলি এই ৫টি ক্যাটাগরি। তো এই ৫টি ক্যাটাগরির মধ্যে এসএসসির যে রিপোর্টগুলো যদি আমরা দেখি, ২৩ নম্বর পয়েন্টে আমরা জাজমেন্টের এসএসসির যে মানে এসএসসি যে বিষয়গুলো অ্যাডমিট করেছে এর মধ্যে, তার মধ্যে প্রথম হচ্ছে র্যাঙ্ক জাম্পিং, ২ নম্বরে এসএসসি যেটা অ্যাডমিট করছে আউট অফ প্যানেল অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা, ৩ নম্বরে এসএসসি যেটা অ্যাডমিট করছে যে ক্যান্ডিডেটস হু আর নট রেকমেন্ডেড বাই এসএসসি ওয়ার অ্যাপয়েন্টেড বাই দ্য বোর্ড, মানে এসএসসি যাদেরকে রেকমেন্ড করেনি তাদেরকে বোর্ড অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে, এবং ম্যানিপুলেশন অফ দ্য ওএমআর স্কোর, এই বিষয়গুলো এসএসসি কিন্তু অ্যাডমিট করেছে এবং তার ভিত্তিতে এসএসসি কিন্তু যে ডাটাগুলো দিয়েছে সেগুলোও কিন্তু উল্লেখ করেছে। এই যে টেবিল এখানে দেখুন র্যাঙ্ক জাম্প আউট অফ প্যানেল তার তথ্য এসএসসি দিয়েছে। টেবিল 2 এ দেখুন ওএমআর মিসম্যাচ অ্যাজ পার সিবিআই ইমেজ, এই তথ্য এসএসসি যেটা বলেছে। তারপরে আবার তারা যখন লাস্ট সাবমিশন দিয়েছিল সেখানেও তারা বলেছিল র্যাঙ্ক জাম্প আউট অফ প্যানেল এগুলো এবং ওএমআর মিসম্যাচের বিষয়টা যেগুলো সিবিআই ডাটা থেকে তারা পেয়েছে সেই বিষয়গুলো তারা উল্লেখ করেছিল এবং তারা এই যে তথ্য সেটা জানিয়েছিল। কিন্তু এখানে দেখুন এক্সপায়ারি অফ প্যানেল এবং এক্সেস অ্যাপয়েন্টমেন্ট এই যে পার্টটা সেটা কিন্তু এসএসসির যে এই যে লিস্টগুলো বা টেবিলগুলো সেই টেবিলের মধ্যে এই অংশটা উল্লেখিত নয়। এবার এই এক্সপায়ারি অফ প্যানেল অর্থাৎ প্যানেলের ভ্যালিডিটির পরেও যে রিক্রুটমেন্ট হয়েছে এটা কিন্তু এই জাজমেন্ট থেকেই কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এবং এক্সেস অ্যাপয়েন্টমেন্টও যে হয়েছে মানে যা ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি তার বাইরেও যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে। সেটা কোথায় বোঝা যাচ্ছে জাজমেন্টের যদি আমরা ৩১ নম্বর পয়েন্টে আসি তাহলে এইখানে আমরা পরিষ্কার বুঝতে পারবো মহামান্য বিচারপতিরা বলছেন যে এসএসসি হ্যাজ অলসো ট্রাইড টু জাস্টিফাই দ্য এক্সটেনশন অফ দ্য টার্ম অফ দ্য প্যানেল, মানে যে প্যানেলের ভ্যালিডিটি নিয়ে যে এক্সটেনশন করা হয়েছিল অর্থাৎ ১ বছরের প্যানেলের মেয়াদের পরেও যে টাইম পিরিয়ডটাকে এক্সটেন্ডেড করা হয়েছিল সেইটাকে এসএসসি জাস্টিফাই করার চেষ্টা করেছে। অ্যাজ নোটেড অ্যাবভ দ্য টাইম পিরিয়ড অফ 1 year specified in Rule 21 for the destruction of the OMR seats coincides with the time period specified for the validity of the panel.
এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এসএসসি যখন ওএমআর নষ্ট করেছে তখন তারা বলেছে যে রুল 21 অনুযায়ী আমরা করেছি। তার কারণ রুল 21 বলা হয়েছে যে প্যানেলের প্রকাশ করার ১ বছর পরে আমরা ওএমআর নষ্ট করতে পারি। সেই অনুযায়ী এসএসসির চেয়ারম্যান 22/7/2019 সালে একটি নোটিশ বা একটি লেটার দিচ্ছে যে ওএমআর নষ্ট করতে হবে। এরপরেও কিন্তু এসএসসি আবার কি করছে, তারা কাউন্সেলিং করাচ্ছে বা প্যানেলের ভ্যালিডিটি দেখা যাচ্ছে থাকছে। তো এসএসসি আবার সেটাকে জাস্টিফাই করছে। এইখানে মহামান্য বিচারপতিরা বলছেন যে রুল 21 অনুযায়ী যদি ওএমআর নষ্ট করে দেওয়া হয়, তাহলে সেই ডেটটা তো প্যানেলের ভ্যালিডিটি পিরিয়ডের সাথে কোয়েনসাইড করবে। মানে যে ডেটে ওএমআর নষ্ট করে দেওয়ার কথা বলা হচ্ছে, তাহলে সেই ডেটে তো ১ বছর প্যানেলের মানে পিরিয়ড পেরিয়ে যাচ্ছে এবং টাইম পিরিয়ডটা যেহেতু এক্সটেন্ড করছে না এসএসসি বা সেরকম ডকুমেন্ট এসএসসি শো করতে পারেনি, তার ফলে এসএসসি যে বলেছে যে প্যানেলের ভ্যালিডিটি পিরিয়ড তারা বাড়িয়েছিল, তাহলে তো এখানেই প্যানেলের ভ্যালিডিটি পিরিয়ড শেষ হয়ে যাচ্ছে। তার ফলে বিচারপতিরা এখানে পরিষ্কার অবজারভেশন দিয়েছে যে দেয়ার ইজ নো ডাউট দ্যাট দ্য কাউন্সেলিং প্রসেস অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টস মেড টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর ক্লাসেস 9, 10 and 11, 12 ওয়ার মেড আফটার দ্য এক্সপায়ারি অফ দ্য প্যানেল। অর্থাৎ মহামান্য বিচারপতিরা বলছেন যে তাদের কাছে এটা কোনো সন্দেহই নেই যে কাউন্সেলিং প্রক্রিয়া যেটা এবং অ্যাপয়েন্টমেন্ট সেটা প্যানেলের ভ্যালিডিটির পরেও করানো হয়েছিল এবং সেই অংশটাকে মহামান্য বিচারপতিরা বলছেন দিস ইজ ইললিগাল অ্যান্ড কন্ট্রারি টু দ্য রুলস। অর্থাৎ এই বিষয়টা অনৈতিক এবং এটা আইন বিরুদ্ধ। এবং এই এক্সপায়ারি অফ প্যানেলে যারা চাকরি পেয়েছেন, মহামান্য ডিভিশন বেঞ্চের বিচারপতি দ্বয় তাদেরকে কিন্তু বেতন ফেরতের বিষয়টাও কিন্তু বলেছিলেন। বেতন ফেরতের জায়গায় দেখবেন লেখা আছে এক্সপায়ারি অফ প্যানেল বলে। তো এবার এই অংশে এক্সপায়ারি অফ প্যানেল যে নিয়োগ হয়েছে বা কারা নিয়োগ হয়েছে সেই তথ্য কিন্তু এসএসসির কাছ থেকে আমরা পাইনি। অতএব টেন্টেড লিস্টে সেটা কিন্তু অ্যাড হওয়ার কথা, কিন্তু সেটা হয়নি। তার মানে স্পেসিফিকভাবে যোগ্য অযোগ্য বাছাইয়ের ক্ষেত্রে এই জায়গাটা একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে পিটিশনারদের যে দাবি সেটা হচ্ছে ৩ নম্বর কাউন্সেলিং থেকেই প্যানেল ভ্যালিডিটি শেষ। অন্যদিকে এসএসসির রুল 21 ব্যাখ্যা অনুযায়ী ওএমআর যখন তারা নষ্ট করেছে 22/7/2019, তারপরের থেকেই প্যানেলের ভ্যালিডিটি তাহলে শেষ হয়ে যাচ্ছে। মহামান্য বিচারপতিরাই বলছেন যে ওই দুটো ডেট কোয়েনসাইড করবে। তাহলে অ্যাকচুয়ালি প্যানেলের ভ্যালিডিটি কবে এক্সপায়ার হয়েছে, কতগুলো কাউন্সেলিং করা হয়েছিল প্যানেল ভ্যালিডিটি পরে, তার সংখ্যা কতজন প্রার্থী এক্সপায়ারি অফ প্যানেলের পরে জয়েন করেছিলেন, তারা কে, এই সংখ্যাগুলো কিন্তু এসএসসি তাদের যে টেবিল বা তাদের যে কোথাও লিস্টে তারা দিয়েছেন কিনা জানি না। এটা যদি তারা না দিতে পারেন তাহলে কিন্তু স্পেসিফিক টেন্টেড এবং আনটেন্টেড যে বাছাই সেটা কিন্তু হবে বলে মনে হচ্ছে না। এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ দিক যেটা পাবো সেটা হচ্ছে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট। এই জাজমেন্টের 37 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে এক্সেস অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা লেখা রয়েছে যে ইনভেস্টিগেশন রিভিলড দ্য ফলোইং ডিসপ্যারিটিস বিটুইন দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট বাই ডব্লিউবিএসএসসি অ্যান্ড দ্য নাম্বার অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যুড বাই দ্য বোর্ড। মানে এসএসসি যত রেকমেন্ডেশন লেটার দিয়েছে, বোর্ড তার থেকে বেশি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে ফেলেছে। তো এটা তো হবে না। বোর্ড অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে এসএসসির রেকমেন্ডেশন লেটারের ভিত্তিতে, কিন্তু এক্ষেত্রে বোর্ড কে যা রেকমেন্ডেশন এসএসসি করেছে দেখা যাচ্ছে বোর্ড তার থেকে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, যেমন কোন ক্যাটাগরিতে কত দিয়েছে সেই সংখ্যাটা লেখা রয়েছে। এবার এক্ষেত্রে এসএসসি প্রথম দিকে এবং বোর্ড প্রথম দিকে তারা যেটা বলেছিল যে তারা ডাইকোটমি মত দিয়েছিল। এসএসসি বলেছিল যে না আমি ওদেরকে রেকমেন্ডেশন দিইনি, ওরা যে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তার বিষয়ে আমরা বলতে পারবো না। আবার বোর্ড বলেছিল যে না ওদের রেকমেন্ডেশনের ভিত্তিতেই আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। কিন্তু পরবর্তীতে এখন বর্তমানের দিকে শেষের দিকে এসে এসএসসি যেটা এবং বোর্ড যেটা জানিয়েছিল যে না এটা ঠিক নয়। এই যে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট বলে যেটা বলা হচ্ছে, সেক্ষেত্রে বোর্ড যেটা করেছিল যে যারা জয়েন করেনি স্কুলে তাদেরকেও ধরে নিয়েছিল, কিন্তু এসএসসি যারা স্কুলে জয়েন করেছে তাদেরকে ধরেছে। তার ফলে এই সমস্যাটা দেখা দিয়েছিল। এই যে তারা একটা যুক্তি দেখানোর চেষ্টা করেছিলেন, এই বিষয়টাকে কিন্তু মহামান্য বিচারপতিরা বলছেন যে উই রিজেক্ট দিস লেট অ্যাটেম্প্ট বাই ডব্লিউবিএসএসসি অ্যান্ড দ্য বোর্ড টু রিকনসাইল দ্য ফিগার্স। অর্থাৎ ফিগারকে রিকনসাইল করার যে চেষ্টা হয়েছে লেট অ্যাটেম্প্ট দ্বারা, সেটাকে মহামান্য বিচারপতিরা বলছেন যে তারা রিজেক্ট করছেন। অ্যাজ দ্য নাম্বার অফ রেকমেন্ডেশনস মেড বাই ডব্লিউবিএসএসসি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়েদার এ ক্যান্ডিডেট জয়েন্ট দ্য পোস্ট। অর্থাৎ এসএসসির ক্ষেত্রে একজনকে রেকমেন্ডেশন দেওয়ার ব্যাপারটা সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ এসএসসি তো আর অ্যাপয়েন্টিং অথরিটি নয়, তাহলে কোন প্রার্থী জয়েন করলো কি করলো না সে বিষয়ে তো কোনো ম্যাটার করে না। তার ফলে এসএসসি যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে মানে রেকমেন্ডেশন লেটার দিয়েছে ততটুকুই অ্যাপয়েন্টমেন্ট লেটার হতে পারে। তো তার ফলে বোর্ডের ক্ষেত্রে এক্সেস যে অ্যাপয়েন্টমেন্ট লেটার হলো সেই প্রার্থী কারা বা কারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলেন সেটা কিন্তু মানে জানা গেল না এবং সেটা আইডেন্টিফাইও হচ্ছে না বলে কিন্তু আমাদের মনে হচ্ছে। এবং এসএসসি এবং বোর্ড এক্ষেত্রে লাস্টের দিকে যেটা বলছেন যে এরকম এক্সেস অ্যাপয়েন্টমেন্ট নাকি নেই। তো এই বিষয়টা নিয়ে কিন্তু যে টেন্টেড এবং আনটেন্টেড যে লিস্টের ক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে বলে আমাদের মনে হচ্ছে। এছাড়াও এক্সেস ভ্যাকান্সি নিয়ে কিন্তু আমরা সিবিআই রিপোর্টেও একটা দেখেছি, যেটা যে নতুন করে ভ্যাকান্সি যা ডিক্লেয়ার্ড ভ্যাকান্সি ছিল তারপরে কিন্তু নতুন ভ্যাকান্সি ক্রিয়েট করেও কিন্তু রিক্রুটমেন্ট হয়েছে, এমনটাও সিবিআই রিপোর্টে ইঙ্গিত ছিল। তো সেই জায়গায় এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। এই এক্সপায়ারি অফ প্যানেল, এক্সেস অ্যাপয়েন্টমেন্ট, এই পার্টগুলো কিন্তু যে এসএসসির যে টেন্টেড যে লিস্ট সেখানে কিন্তু ইনক্লুড ছিল না বলে আমাদের মনে হয় এবং তার ফলে সেটা স্পেসিফিক হচ্ছে না। এছাড়াও আরও অন্যান্য বিষয়গুলো ছিল।
যেগুলো পিটিশনাররা দাবি করেছিলেন, যেমন 1:1 রেশিও ইন্টারভিউ বা ইন্টারভিউ মার্কস ম্যানিপুলেশনের এই পার্টগুলো, যদিও সেগুলো জাজমেন্টে উল্লিখিত হয়নি। তবুও ব্রড যে 5টি ক্যাটাগরি আমি বললাম, তার মধ্যে 3টে ক্যাটাগরি নিয়ে এসএসসি তথ্য দিলেও বাকি এক্সপায়ারি অফ প্যানেল এবং এক্সেস অ্যাপয়েন্টমেন্ট, এই দুটো পার্ট নিয়ে এসএসসির কিছু জাস্টিফিকেশন আছে। যদিও সেই জাস্টিফিকেশন আদালত কিন্তু গ্রহণ করেনি, এবং আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এক্সপায়ারি অফ প্যানেল নিয়োগ হয়েছে এবং সেটা অবৈধ, এবং এক্সেস অ্যাপয়েন্টমেন্ট যা নিয়োগ হয়েছে সেটাও ইল্লিগাল, এবং সেক্ষেত্রেও এসএসসির দাবি কিন্তু মানেনি। তো এই দুটো জায়গায় এসএসসি কী করবে সেটা তাদেরকে ভাবতে হবে, এবং সেক্ষেত্রে যে টেন্টেড এবং আনটেন্টেডের যে লিস্ট সেটা তারা কীভাবে করবে সেটাও কিন্তু তাদের ব্যাপার। আগের যে লিস্ট তারা কোর্টে জমা দিয়েছিল সেটাই যদি তারা নিয়ে রিভিউ পিটিশন করতে যায়, আমি জানি না কতটা সেটা যুক্তিসঙ্গত হবে, এটা পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে। এবার আসি ওএমআর নিয়ে। দেখুন, ওএমআর এর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই যে জাজমেন্ট, এই জাজমেন্টের 27 নম্বর পয়েন্ট থেকে ওএমআর নিয়েই মূলত বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। 27 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে যে 27/9/2022 সালের এসএসসির একটি এফিডেভিট উল্লেখ করে বলা হয়েছে যে এসএসসি সেই সময় বলেছিল যে তারা বলতে পারবে না যে কত ইল্লিগ্যালিটি রয়েছে। এরপরে এসএসসি পরবর্তীতে যেটা সাবমিট করেছিল যে 27/9/2022 সালে তারা যেটা বলেছিল, তখন সিবিআই এর তথ্য তাদের কাছে ছিল না, বা সিবিআই এর যে ইনভেস্টিগেশনের ডিটেইলস রিপোর্ট সেটা তাদের কাছে ছিল না, মিরর কপি সিবিআই উদ্ধার করা সেটা তাদের কাছে ছিল না। তার ফলে তারা সেই সময় বলতে পারেনি। কিন্তু এসএসসি পরিষ্কার আদালতে এটা জানিয়েছিল যে এই সময় দ্য ডাটা হুইচ হ্যাজ নাও কাম টু লাইট অ্যালাউজ সেগ্রিগেশন অফ মেরিটোরিয়াস ক্যান্ডিডেটস ফ্রম দোজ অ্যাপয়েন্টেড ইল্লিগালি। অর্থাৎ এসএসসি পরিষ্কারভাবে জানিয়েছিল যে তাদের কাছে এই মুহূর্তে যে ডাটা রয়েছে, মূলত সিবিআইয়ের যে তথ্য বা সিবিআইয়ের যে ডাটা, মূলত মিরর কপি বা মিরর ইমেজ, সেগুলো নিয়ে তারা এই মুহূর্তে সেগ্রিগেশন করতে পারবে মেরিটোরিয়াস ক্যান্ডিডেটদের থেকে ইল্লিগাল অ্যাপয়েন্টমেন্ট যারা পেয়েছেন তাদেরকে। দেয়ারফর ডব্লিউবিএসএসসি আর্গিউজ দ্যাট দ্য এন্টায়ার সিলেকশন প্রসেস শুড নট বি অ্যানাল্ড। এবং এসএসসি এটা বলেছিল মহামান্য সুপ্রিম কোর্টে যে পুরো প্রক্রিয়াটা যাতে বাতিল না করা হয়, তারা সেগ্রিগেশন করতে পারবে এবং তারা সিবিআই তথ্য নিয়ে সেগ্রিগেশন করতে পারবে। অর্থাৎ এসএসসি সিবিআই তথ্য নিয়ে কাজ করতে চেয়েছিল, সেগ্রিগেশন করতে চেয়েছিল, সেটা পরিষ্কারভাবে এসএসসি বলেছে কোর্টে। 28 নম্বর পয়েন্টে মহামান্য বিচারপতিরা যেটা বলেছেন যে উই মে হ্যাভ অ্যাকসেপ্টেড দিস আর্গুমেন্ট। অর্থাৎ এসএসসির এই যে আর্গুমেন্ট, তারা যেটা বলেছিল যে সিবিআই তথ্য নিয়ে তারা সেগ্রিগেশন করতে পারবে, সেটা মহামান্য বিচারপতিরা বলছেন যে তারা সেটা গ্রহণ করতেন ইফ, যদি ডব্লিউবিএসএসসি হ্যাড দ্য অরিজিনাল ফিজিক্যাল ওএমআর সিটস, যদি এসএসসির কাছে অরিজিনাল ফিজিক্যাল ওএমআর সিট থাকতো, অর দ্য মিরর কপি অফ দ্য ওএমআর সিটস, অথবা ওএমআর কপির মিরর কপি, ওএমআর সিটের মিরর কপি থাকতো এসএসসির পজিশনে, মানে এসএসসির সার্ভারে যদি মিরর কপি থাকতো, অথবা এসএসসির কাছে যদি ফিজিক্যাল কপি থাকতো, তাহলে এসএসসিকে সেগ্রিগেশন করার জন্য মহামান্য বিচারপতিরা অনুমতি দিতেন, তাহলে তাদের এই আর্গুমেন্টকে তারা অ্যাকসেপ্ট করতেন। কিন্তু সিবিআই তথ্য নিয়ে তারা যেটা করবে বলেছে, সেই ক্ষেত্রে মহামান্য বিচারপতিদের মত ফিজিক্যাল ওএমআর সিট এবং মিরর কপি অফ দ্য ওএমআর সিট এসএসসির কাছে থাকা উচিত ছিল, সেটা নাই, তার জন্যই কিন্তু তিনি এই আর্গুমেন্টটাকে অ্যাকসেপ্ট করতে পারেননি। এসএসসি যেটা বলেছিল যে তারা রুল 21 অনুযায়ী ওএমআর সিট নষ্ট করেছে। 29 নম্বর পয়েন্টে মহামান্য বিচারপতিরা বলছেন যে রুল 21-এ এসএসসি যেটা জাস্টিফাই করার চেষ্টা করেছে যে 9, 10 এবং 11, 12 এর ওএমআর নষ্ট করেছে, কিন্তু রুল 21 দ্বারা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ওএমআর নষ্ট করার কোনো প্রভিশনই নেই। এছাড়াও এসএসসি যেটা বলেছিল যে 22/7/2019 সালে তাদের চেয়ারম্যান একটি চিঠি দিয়ে ওএমআর নষ্ট করার বিষয়টি বলেছিল, কিন্তু দেখা গেছে 30 নম্বর পয়েন্টে মহামান্য বিচারপতিরা বলছেন যে দেখা গেছে যে ওএমআর নষ্ট হওয়ার পরেও, মানে ওএমআর নষ্ট করার পরেও রিক্রুটমেন্ট প্রসেসটা চালানো হয়েছে, ভ্যালিডিটি পিরিয়ড মানে 1 ইয়ারের পরেও রিক্রুটমেন্ট প্রসেস চালানো হয়েছে। তার ফলে ওএমআর সিট যে নষ্ট করা হলো তার ব্যাখ্যাটা কি? মানে রিক্রুটমেন্ট প্রসেসের ভ্যালিডিটি যদি 1 বছর হয় এবং তারপরে যদি ওএমআর সিট নষ্ট করার প্রভিশন থাকে, তাহলে তো তারপরে আর রিক্রুটমেন্ট প্রসেস চালানো যাবে না। কিন্তু দেখা যাচ্ছে রুল 21 এর যে বিষয়টা, সেটা তো ওএমআর সিটের মানে নষ্ট করার বিষয়টা এবং প্যানেলের ভ্যালিডিটি, এই যে তারিখটা, এটা তো সেম, দুটো তো কোইনসাইড করবে। তাহলে এসএসসির প্যানেলটার যদি ভ্যালিডিটি থেকেই থাকে, তাহলে ওএমআর সিটটাকে কেন নষ্ট করা হলো? এই জায়গাটা কিন্তু বিচারপতিরা পরিষ্কার দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করেছেন, এবং তারা আরও বলেছেন যে এসএসসি কেন মিরর কপি রাখেনি, মিরর কপি তাদের রেকর্ডে রাখা উচিত ছিল, এবং এই যে তারা ফিজিক্যাল ওএমআর নষ্ট করে দিয়েছে, তারা মেনটেন করেনি মিরর কপি, এই বিষয়টা কিন্তু সিগনিফিক্যান্ট ফ্যাক্টর প্রোভাইড করছে এই মামলার ক্ষেত্রে। এবং মহামান্য হাইকোর্টের বিচারপতিরা যে বিষয়টা রাইটলি এটা তারা তুলেছিলেন, এবং মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিও এই দাবিকে সমর্থন করছেন যে এসএসসির ফিজিক্যাল ওএমআর কপি যদিও বা না থাকে, তবুও মিরর কপি রাখা উচিত ছিল। এবং প্যানেলের ভ্যালিডিটি পিরিয়ডের ক্ষেত্রেও মহামান্য বিচারপতিরা এক্ষেত্রে ব্যাখ্যা দিয়েছেন। এছাড়াও 32 নম্বর পয়েন্টে মহামান্য বিচারপতিরা বলেছেন যে সিবিআই রিপোর্ট থেকে যে বিষয়গুলো দেখা যাচ্ছে, ইভ্যালুয়েশন প্রসেসের পার্টগুলো, 33 নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে মহামান্য বিচারপতিরা বলছেন যে ইট ইজ পিকিউলিয়ার দ্যাট ডব্লিউবিএসএসসি ডিড নট রিটেন দ্য মিরর অর স্ক্যান কপিস অফ দ্য ওএমআর সিট। অর্থাৎ এসএসসি তাদের ইলেকট্রনিক রেকর্ডে মিরর কপি রাখছে না, কিন্তু নাইসা যারা স্ক্যান করেছে, যাদেরকে স্ক্যানের দায়িত্ব দেওয়া ছিল, তারা মিরর ইমেজ নিয়ে চলে যাচ্ছে। তাহলে নাইসা মিরর ইমেজ নিয়ে চলে যাচ্ছে, কিন্তু এসএসসি রাখেনি। এটা কিন্তু খুবই পিকিউলিয়ার একটি এসএসসির বক্তব্য। তার কারণ আপনারা সকলেই জানেন আরটিআই এর প্রভিশন রয়েছে, কোনো সংস্থাকে কেউ আরটিআই করতে পারে। তাহলে এসএসসি যে মিরর কপি রাখছে না, ওএমআর সিট ফিজিক্যাল কপি নষ্ট করে দিচ্ছে, নাইসা নিয়ে চলে যাচ্ছে। নাইসার তাহলে মানে অথরাইজেশনটা কি? নাইসা তো আর আর্টিকেল 12 অথরিটি নয়, আর্টিকেল 12 অথরিটি এসএসসি।
এবং সিবিআই রিপোর্ট 5/2/2024 আবার এটা দেখা যাচ্ছে যে এসএসসি কিন্তু প্রাথমিকভাবে এই স্ক্যান কপি বা মিরর কপি তাদের কাছে রেখেছিল, যেটা সাবসিকুয়েন্টলি ডিলিট বা ডিস্ট্রয়েড করে দেওয়া হয়েছে। কিন্তু এসএসসির এই যে কন্ট্রাডিক্টরি স্ট্যান্স, তারা বলছে তাদের কাছে কোনো ওএমআর সিট নেই, তারা নষ্ট করে দিয়েছে, মিরর কপিও নেই। তো এই বিষয়টা এবং সিবিআই রিপোর্টে যেটা দেখানো হচ্ছে যে না, তাদের কাছে ওএমআর কপি প্রাথমিকভাবে ছিল, মানে ওএমআর এর মিরর কপি। তো তার ফলে বিচারপতিরা বলছেন এইটা নাকি ইললিগালিটিকে কভার আপ করার চেষ্টা করেছে এসএসসি, এবং তার ফলেই পুরো সিলেকশন প্রসেসটা ল্যাপস হয়ে গেছে। এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা এসএসসি সবথেকে বড় ব্লান্ডার করেছে, সেটা হচ্ছে যে তারা প্রথমে বলেছে তাদের কাছে কোনো ওএমআর ফিজিক্যাল কপি তো নেই, নষ্ট করেছে, এবং কোনো স্ক্যান কপি বা মিরর কপিও তারা রাখেনি। এরপরে 12/10/2023 এবং 18/1/2024 এই সময় দুটো আরটিআই এর উত্তর তারা দিয়েছিল, এবং তারা প্রার্থীদেরকে স্ক্যান বা মিরর কপি ইমেজ তারা সাপ্লাই করেছিল, এবং তারা সেটাতে বলেছিল যে এসএসসির রেকর্ড থেকেই তারা এই রাইট টু ইনফরমেশন অ্যাপ্লিকেশনের উত্তর দিচ্ছে। এবং এখন তারা এসে বলছে যে না, না, ওইটা তারা নিজের রেকর্ড থেকে, ডাটা থেকে দেয়নি, ওটা সিবিআই উদ্ধারকৃত ওএমআর থেকে দিয়েছে। তো তার ফলে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। বিচারপতিদের মনে এক্ষেত্রে একটা সন্দেহ দানা বেঁধেছে যে তাহলে হয়তো এসএসসির কাছে মিরর কপি ছিল, যেটা এসএসসি হয়তো সাবসিকুয়েন্টলি ডিস্ট্রয় করে দিয়েছে, সিবিআই আর খুঁজে পায়নি। এবং এই যে এসএসসি মিরর কপিটা তাদের নষ্ট করে দিয়েছে, তার মানে সেখানে হয়তো আরও অনেক গন্ডগোল ছিল। এই জায়গাটা মহামান্য বিচারপতিদের সন্দেহ হয়েছে। 34 নম্বর পয়েন্টে গুরুত্বপূর্ণভাবে মহামান্য বিচারপতিরা এটা বলেছেন যে হাইকোর্টে আগে যখন মামলা চলেছে তখন এসএসসি কোথাও এটা বলেনি যে তাদের কাছে ওএমআর সিট নেই বা তার মিরর কপি নেই। তো এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যদি দেখি তাহলে 38 নম্বর পয়েন্ট যেটা আছে, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওএমআর নিয়ে। 38 নম্বর পয়েন্টে দেখুন, এটা মহামান্য বিচারপতিরা বলছেন যে দেয়ার ইজ অলসো এ ডাইকোটমি ইন দ্য পজিশনস টেকেন বাই দ্য টেন্টেড ক্যান্ডিডেটস অ্যান্ড দ্য আনটেন্টেড ক্যান্ডিডেটস রিগার্ডিং দ্য স্ক্যান্ড কপিস অফ ওএমআর সিটস রিকভার্ড ফ্রম পঙ্কজ বনসাল অ্যান্ড এমএস ডাটা স্ক্যানটেক সলিউশনস। অর্থাৎ যারা টেন্টেড প্রার্থী এবং যারা আনটেন্টেড প্রার্থী, তাদের আবার এই যে সিবিআই উদ্ধারকৃত ওএমআর, সেই ওএমআরটা নিয়ে দু রকমের স্ট্যান্ড। যারা টেন্টেড প্রার্থী তারা বলছেন, তারা কি বলছেন? তারা বলছেন যে ইট ইজ দ্য স্ট্যান্ড অফ দ্য টেন্টেড ক্যান্ডিডেটস বিফোর আস দ্যাট দ্য স্ক্যান্ড কপি অফ দ্য ওএমআর সিটস আর নট দ্য ওয়ান্স হুইচ দ্য ক্যান্ডিডেটস হ্যাড ফিল্ড আপ অ্যাট দ্য টাইম অফ এক্সামিনেশন। টেন্টেড প্রার্থীরা বলেছেন যে সিবিআই উদ্ধারকৃত ওএমআরটা তাদের নয়, যেটা তারা পরীক্ষায় দিয়েছিল বা পরীক্ষায় তারা লিখেছিল। দাস দে ক্যানট বি পারসিকিউটেড অ্যান্ড ট্রিটেড অ্যাজ টেন্টেড, অতএব তাদেরকে টেন্টেড হিসাবে ধরা উচিত নয়। On the other hand, the untainted candidates claim that the scanned copies of the OMR seats are the original seats which the candidates had filled up. অন্যদিকে যারা আনটেন্টেড প্রার্থী তারা আবার বলছে যে সিবিআই উদ্ধারকৃত যে ওএমআর সেটাই তাদের। তো এইটা কিন্তু মহামান্য বিচারপতিরা বলছেন একটি ডাইকোটমি স্ট্যান্ড। ডাইকোটমি মানে একটি জিনিসের ওপর দু রকমের মতামত। মানে একদল এসে বলছেন, যাদেরকে টেন্টেড হিসেবে বলা হচ্ছে, তারা এসে বলছেন যে না, না, ওই জিনিসটা আমার নয়, ওই জিনিসটার উপরে আমার সন্দেহ রয়েছে। অন্য দল এসে বলছেন যে না, না, ওই জিনিসটাই আমার, ওইটাই হচ্ছে অরিজিনাল। তো এই যে স্ট্যান্ড, এই স্ট্যান্ডটাকে বলা হচ্ছে ডাইকোটমি স্ট্যান্ড বা ডাইকোটমি পজিশন। এবার একটি ডকুমেন্টের ওপরে যখন ডাইকোটমি পজিশন তৈরি হয়, তখন সেই ডকুমেন্টটাকে কিন্তু মানে ইটসেলফ কিন্তু মানে প্রমাণ করার জন্য অরিজিনাল জিনিসটা দরকার হয়, এবং সেই অরিজিনাল জিনিসটা হচ্ছে এসএসসির সার্ভার কপিতে যে মিরর কপি সেটাই, এবং সেটার মিসিংয়ের জন্যই কিন্তু মূল সমস্যা তৈরি হয়েছে। এবার 39 নম্বর পয়েন্টে মহামান্য বিচারপতিরা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা উল্লেখ করেছেন যে ইট ইজ অলসো সাবমিটেড বাই দ্য টেন্টেড ক্যান্ডিডেটস, অর্থাৎ যারা টেন্টেড প্রার্থী তারা আবার সাবমিট করেছে। এটা কি সাবমিট করেছে তারা? The certificate under Section 65B of the Indian Evidence Act 1872 is inadmissible and thus the said data is unreliable. টেন্টেড প্রার্থীরা আবার বলছেন যে ওই যে সিবিআইয়ের তথ্য, সিবিআই যে তথ্যটিকে মানে উদ্ধার করেছে মূলত পঙ্কজ বনসাল এবং ডাটা স্ক্যানটেক থেকে, এবং দুটো তথ্য সিবিআই যেটা বলেছে ম্যাচ করছে, এবং এই দুটো তথ্য কোনো ট্যাম্পার করা হয়নি, দুটো তথ্য অরিজিনাল তথ্য। সেক্ষেত্রে এই টেন্টেড প্রার্থীরা দাবি করছেন যে না, না, এই তথ্যটা অরিজিনাল তথ্য নয়, এটা আনরিলায়েবল। এবং এভিডেন্স অ্যাক্টে আপনারা সকলেই জানেন কোনো ইলেকট্রনিক তথ্য, এটা যেহেতু ইলেকট্রনিক তথ্য হিসাবে সিবিআই উদ্ধার করেছিল হার্ড ডিস্ক থেকে, তার ফলে সিবিআই উদ্ধার করা কোনো ডকুমেন্টকে তো কোর্টে মানে সেটাকে এভিডেন্স হিসেবে ধরা হয়। তো এক্ষেত্রে ইলেকট্রনিক এভিডেন্সের আওতায় এটাকে 65B-তে সার্টিফাই করতে হবে, এবং সিবিআই সার্টিফিকেটটা দিয়েছিল। কিন্তু টেন্টেড প্রার্থীরা বলছেন যে সিবিআইয়ের ওই সার্টিফিকেটটা বৈধ নয়, এবং তার ফলে ওই ডাটাটা ইনঅ্যাডমিসিবল। এক্ষেত্রে মহামান্য বিচারপতিরা বলছেন ইন আওয়ার ওপিনিয়ন, অর্থাৎ মহামান্য বিচারপতিরা বলছেন যে তাদের মতে দ্য ইস্যুস অফ অথেন্টিসিটি অফ দ্য ডাটা, the mismatch between the database sets and the admissibility of the certificate under Section 65B of the Evidence Act need not be decided in these proceedings. মহামান্য বিচারপতিরা এই জায়গাটাই কিন্তু এটি গুরুত্বপূর্ণ কথা লিখেছেন যে এই যে এই ডাটাটার অথেন্টিসিটি, অ্যাডমিসিবিলিটি, 65B সার্টিফিকেট, এইগুলো নিয়ে যে প্রশ্ন তোলা হচ্ছে, এই প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা এই প্রসিডিংয়ে নেই। তাহলে এই প্রসিডিংয়ে নেই মানে কি? এই অংশটা মহামান্য বিচারপতিরা বললেন যে আমরা এর উত্তর দেব না, বা এই বিষয়টাকে আমরা এই প্রসিডিংয়ে ডিসাইড করার প্রয়োজন বোধ করছি না। কেন প্রয়োজন বোধ করছেন না?
তারা বলছেন অ্যাজ ইট ফলস আন্ডার দ্য পারভিউ অফ দ্য ক্রিমিনাল কোর্ট, অর্থাৎ এই পার্টটা ক্রিমিনাল কোর্টের জুরিসডিকশনের মধ্যে পড়ে। যেহেতু ক্রিমিনাল কোর্টে মামলা চলছে, অতএব এই যে 65B এভিডেন্স অ্যাক্ট, অথেন্টিসিটি, এগুলো মহামান্য বিচারপতিরা বলছেন যে এই মামলায় আমাদের ডিসাইড করার প্রয়োজন নেই, এগুলো ক্রিমিনাল কোর্টের আন্ডারে যে মামলা চলছে সেখানের পারভিউ বা তার আন্ডারে এগুলো পড়ে। এবং মহামান্য বিচারপতিরা পরিষ্কারভাবে উল্লেখ করছেন যে সাফাইস ইট টু স্টেট দ্যাট দ্য এভিডেন্স অ্যাক্ট ডাজ নট স্ট্রিক্টলি অ্যাপ্লাই টু দ্য প্রসিডিং ইন রিট কোর্ট, এবং রিট কোর্টে এভিডেন্স অ্যাক্টের ব্যাপারটা স্ট্রিক্টলি অ্যাপ্লাই হবে না, এমনটাও কিন্তু মহামান্য বিচারপতিরা বলে দিচ্ছেন। এবং তারা বলছেন দ্য ডিসিশন ইজ রেন্ডার্ড বেসড অন দ্য এভিডেন্স অ্যান্ড ম্যাটেরিয়াল অন রেকর্ড, যে ডিসিশন বা সিদ্ধান্ত নেওয়া হবে সেইটা নেওয়া হবে রিট কোর্টে মূলত যা এভিডেন্স এবং মেটেরিয়াল অন রেকর্ড থাকছে তার উপর ভিত্তি করে। কোন ডকুমেন্টের অ্যাডমিসিবিলিটি, অথেন্টিসিটি, এভিডেন্স অ্যাক্ট, এগুলো স্ট্রিক্টলি এখানে দেখা হবে না, সেটা ক্রিমিনাল কোর্টের পার্ট। ফার্দার দ্য ইস্যু ইনভলভড ইন দ্য প্রেজেন্ট কেস ইজ ডিফারেন্ট, এই জায়গাটাই কিন্তু এই মামলার মোড়টাকে মহামান্য বিচারপতিরা ঘুরিয়ে দিয়েছেন। অর্থাৎ ওএমআর সংক্রান্ত পার্ট নিয়ে যে ইস্যু বা পার্টটা ছিল সেটা কিন্তু মহামান্য বিচারপতিরা এড়িয়ে গিয়ে বলছেন যে এই যে কেস বা এই যে মামলা, এই মামলার কিন্তু ইস্যু হচ্ছে ডিফারেন্ট। এখানে ইস্যু এই নয় যে ওএমআর সিটটা অথেন্টিক হলো কি হলো না, বা অথেন্টিক না হলেই সবার চাকরি বাঁচবে, অথেন্টিক হলেই সবার চাকরি থাকবে, বিষয়টা তা নয়। এই পার্টটা হচ্ছে ডিফারেন্ট। কি এটা? অন রিলেটিং টু দ্য পিওরিটি অ্যান্ড স্ক্যান্টিটি অফ দ্য সিলেকশন প্রসেস, অর্থাৎ এই যে মামলা, এই মামলার মূল জায়গাটাই হচ্ছে স্ক্যান্টিটি অফ দ্য সিলেকশন প্রসেস, পিওরিটি অফ দ্য সিলেকশন প্রসেস, অর্থাৎ পুরো যে সিলেকশন প্রসেস, সেই সিলেকশন প্রসেসের পবিত্রতা এবং শুদ্ধতা, এইটাই হচ্ছে এই মামলার মূল জায়গা। তার পরের অংশটাও আরও গুরুত্বপূর্ণ। মহামান্য বিচারপতিরা বলছেন দেয়ারফোর দ্য কোর্ট ক্যান রিলাই আপন দ্য কন্ট্রাডিক্টরি প্লিজ টেকেন বাই দ্য টেন্টেড অ্যান্ড দ্য আনটেন্টেড ক্যান্ডিডেটস, অতএব এই যে টেন্টেড ক্যান্ডিডেটস এবং আনটেন্টেড ক্যান্ডিডেটস, তারা দুজনে যে কন্ট্রাডিক্টরি প্লিজ তারা বলছে, একদল এসে সিবিআই তথ্য বলছে সত্যি, আর একদল এসে বলছে ওইটা মিথ্যে, অর্থাৎ টেন্টেডরা এসে বলছে যে না সিবিআই তথ্য মিথ্যে, এবং আনটেন্টেডরা এসে বলছে না সিবিআই তথ্য সত্য, এবং টেন্টেড প্রার্থীরা এই যে 65B সার্টিফিকেট, অথেন্টিসিটি, এগুলো নিয়ে প্রশ্ন তুলছে। এই যে তাদের মধ্যে একটা কন্ট্রাডিক্টরি প্লি দেখা যাচ্ছে, অর্থাৎ বিরুদ্ধ মত, একদল গ্রহণ করছে আর একদল গ্রহণ করতে চাইছে না। এই যে বিরুদ্ধ মত, এই বিরুদ্ধ মতকে মহামান্য বিচারপতিরা বলছেন আমাদের গ্রহণ করতে হবে বা রিলাই করতে হবে। কেন গ্রহণ করতে হবে বিরুদ্ধ মতকে? ন্যাচারালি তো কোনো বিরুদ্ধে মতকে গ্রহণ করা উচিত নয়, মানে যে কোনো একটি মতকেই গ্রহণ করতে হয় আইদার একজন সত্যি, যারা মানে যারা বলছে সত্যি এটা সেটাই সত্যি, আদারওয়াইজ যারা বলছে মিথ্যে এটা সেটাই সত্যি। কিন্তু মহামান্য বিচারপতিরা বলছেন যে এই জায়গায় আমাদেরকে এই দুটো মতকেই রিলাই করতে হবে। কেন? ইন দ্য গিভেন ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্ট্যান্সেস, অর্থাৎ কোন পরিস্থিতিতে মহামান্য বিচারপতিরা এটা বলছেন? দ্য ফেলিয়ার অফ WBSSC টু কিপ স্ক্যান্ড অন মিরর কপিস অফ দ্য ওএমআর সিটস অ্যাজিউমস গ্রেট ইম্পর্টেন্স, অর্থাৎ এসএসসির কাছে যদি মানে এসএসসি যে ব্যর্থ হয়েছে তাদের কাছে মিরর কপি রাখতে বা এই যে ওএমআর সিটের, সেটা যদি তারা রাখতে পারতো তাহলে আমাদেরকে এই সমস্যার মধ্যে পড়তে হতো না, তাহলে আমরা যে কোনো একটি মতকে গ্রহণ করতে পারতাম যেটা অ্যাজিউমস গ্রেট ইম্পর্টেন্স, অর্থাৎ ওইটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স যার ছিল। তার মানে এক্ষেত্রে মিরর কপি যেটা বা ওএমআর সিটের কপি যেটা মহামান্য বিচারপতিরা বারবার যেটাতে জোর দিয়েছেন সেটা হচ্ছে এসএসসির সার্ভারে থাকা মিরর কপি। এই অংশটার খোঁজ কিন্তু মহামান্য বিচারপতিরা বারবার করতে চেয়েছেন। এবার দেখুন সিবিআই উদ্ধার করা যে ওএমআর সিট রয়েছে, সেই ওএমআর সিটটাকে নিয়ে মহামান্য বিচারপতিরা কেন কাজ করতে পারলেন না তার ব্যাখ্যা কিন্তু তারা জাজমেন্টে ডিটেলসে দিয়েছেন। এক্ষেত্রে ডাইকোটমি প্লি হয়েছিল, কন্ট্রাডিক্টরি প্লি উঠে এসেছিল টেন্টেড এবং আনটেন্টেড প্রার্থীদের মধ্যে, এভিডেন্স অ্যাক্টের পার্ট একটা রয়েছে যেটা আবার ক্রিমিনাল কোর্টে চলছে। অতএব সেই অংশটাই না ঢুকে মহামান্য বিচারপতিরা বলছেন যে আমরা ক্রিমিনাল কোর্টের যে পার্ট সেটাকে বাদ দিয়ে এখানে মূলত পুরো সিলেকশন প্রসেসটার অংশ নিয়ে আমরা দেখছি, এবং তার পবিত্রতা, শুদ্ধতা, বৈধতা এবং আর্টিকেল 14 এবং 16 এই দুটো অংশকেই প্রাধান্য দেওয়া হয়েছে মূলত। এবং 40 নম্বর পয়েন্টে মহামান্য বিচারপতিরা বলেই দিচ্ছেন যে এসএসসির যে তথ্য এবং সিবিআই উদ্ধার করা ওএমআরের যে তথ্য, এই দুটো তথ্যের মধ্যে অমিল রয়েছে। দিস ডিসক্রিপেন্সি হ্যাজ বিন অ্যাকনলেজড অ্যান্ড অ্যাকসেপ্টেড বাই এসএসসি, এবং এসএসসি আবার এই যে অমিল রয়েছে সেটাকে স্বীকার করেছে এবং গ্রহণ করেছে। 41 নম্বর পয়েন্টে মহামান্য বিচারপতিরা বলছেন দ্য ক্লেম দ্যাট দ্য ডাটা অন দ্য 3 হার্ড ডিস্ক শোজ নো ইন্টারপোলেশন and is consistent with the data in MS data scan-tech solution computers fails to account for significant gaps and discrepancies, অর্থাৎ সিবিআই উদ্ধার করা যে 3টে হার্ড ডিস্ক এবং যে ডাটা স্ক্যানটেক থেকে যে কম্পিউটারে পাওয়া তথ্য, তাদের মধ্যে যে ক্লেম বা দাবি করা হয়েছিল যে তারা কনসিস্টেন্ট রয়েছে, তাদের মধ্যে কোনো কোনো ইন্টারপোলেশন নেই, এই পার্টটাও ব্যর্থ হয়েছে টু অ্যাকাউন্ট ফর সিগনিফিক্যান্ট গ্যাপস অ্যান্ড ডিসক্রিপেন্সিস, অর্থাৎ এই যে গুরুত্বপূর্ণ ফাঁক ফোকর বা এই যে অমিল রয়েছে সেই বিষয়ের যথার্থতা খুঁজতে এইটাও ব্যর্থ হয়েছে। অতএব মহামান্য বিচারপতিরা বলছেন যে এই যে ইমপিউন জাজমেন্ট যেটা দেওয়া হয়েছিল মহামান্য ডিভিশন বেঞ্চে এবং তাদের যে ফাইন্ডিংস, সেখান থেকে এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে লার্জ স্কেল ম্যানিপুলেশন হয়েছে, ট্যাম্পারিং হয়েছে রেজাল্টে। তার মানে এসএসসির তথ্য এবং এই যে সিবিআই উদ্ধার করা তথ্য, সে সমস্ত তথ্য থেকে এটা বোঝা যাচ্ছে যে লার্জ স্কেল ম্যানিপুলেশন, ট্যাম্পারিং রেজাল্ট এগুলো হয়েছে, ইনক্লুডিং র্যাঙ্ক জাম্পিং করা হয়েছে, ডিসক্রিপেন্সিস ইন মার্কস, অর্থাৎ মার্কসের ক্ষেত্রে অমিল দেখা যাচ্ছে, দ্য ইস্যুয়েন্স অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার্স টু ক্যান্ডিডেটস নট অন দ্য প্যানেল, যারা প্যানেলে নেই তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টস মেড
বিয়ন্ড দ্য প্যানেল ভ্যালিডিটি পিরিয়ড, এবং প্যানেলের ভ্যালিডিটি পিরিয়ডের পরেও মানে আফটার এক্সপায়ারি অফ প্যানেলের পরেও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। অতএব এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখুন এই জাজমেন্টটা পড়ে আমরা যেটা বুঝলাম যে সিবিআই উদ্ধার করা তথ্যটা নিয়ে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টে বৃহৎভাবে আলোচনা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে এসএসসি আলাদা করতে চেয়েছিল। কিন্তু যেটা দাঁড়িয়েছে যে মহামান্য বিচারপতিরা মনে করেছেন যে সিবিআই উদ্ধার করা তথ্যের থেকেও সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এসএসসির তথ্য। মানে এসএসসির কাছে যদি ফিজিক্যাল ওএমআর কপি থাকতো, তাছাড়াও যদি এসএসসির কাছে মিরর কপি থাকতো, এবার এসএসসি যদি প্রথম থেকেই এটা বলতো যে তাদের কাছে প্রথম থেকেই মিরর কপি নেই, তাহলে মিটে যেত বিষয়টা। কিন্তু এসএসসি আবার 2023-24 সালে এসে আরটিআই দিয়েছে। সেখানে আবার তারা বলেছে তাদের ডাটাবেস বা সার্ভার থেকে দিয়েছিল। সিবিআই ইনভেস্টিগেশন করে দেখেছে যে এসএসসি প্রাথমিকভাবে মিরর কপি নিয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা ডিলিট করে দিয়েছে। এসএসসি আবার সেটা স্বীকারই করেনি। তারা বলেছে তাদের কাছে কোনো সময়ই মিরর কপি বা ইমেজ ছিল না। কিন্তু তারা আরটিআই রিপ্লাই দিয়েছে। পরবর্তীতে তারা বলেছে আরটিআই রিপ্লাইগুলো তারা সিবিআই উদ্ধার করা ডাটা থেকে দিয়েছে। তো সিবিআই উদ্ধার করা ডাটা থেকে তারা কিভাবে আরটিআই দিতে পারে? এটাও একটা প্রশ্ন চিহ্ন। তার মানে তাদের কাছে তথ্য ছিল, তারা হয়তো ডিলিট করেছে। এটাই মহামান্য বিচারপতিরা মনে করেছেন। এবং তারা যেহেতু তথ্যকে নষ্ট করে ফেলেছেন, এক্ষেত্রে ইললিগালিটিকে কিন্তু কভার আপ করার চেষ্টা করা হয়েছে বলে মহামান্য বিচারপতিরা মনে করেছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই উদ্ধার করা যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টের উপরে কন্ট্রাডিক্টরি প্লি হয়েছে। একদল প্রার্থী বলেছে সেটা আমার, অন্য দল প্রার্থী বলেছে আমার নয়। আবার যেটা হয়েছে যে সেখানে ডাইকোটমি দেখা গেছে। তো এইগুলো মহামান্য বিচারপতিরা উল্লেখ করেছেন। সেক্ষেত্রে অরিজিনাল ওএমআর সিট, অরিজিনাল মিরর কপি এসএসসি সার্ভারে, এই পার্টটা বারবার উল্লেখিত হয়েছে। এবং 42 নম্বর পয়েন্টে মহামান্য বিচারপতিরা পরিষ্কার উল্লেখ করছেন যে ইন স্পাইট অফ দ্য ফ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড দ্য ক্রেডিবল এভিডেন্স ইন্ডিকেটিং ইরেগুলারিটিস, ডব্লিউবিএসএসসি ইনিশিয়ালি ডিড ট্রাই অ্যান্ড কভার আপ দ্য ল্যাপসেস অ্যান্ড ইলিগালিটিস। এসএসসি এই ধর যে ইলিগালিটিগুলো, এগুলোকে কভার আপ করার চেষ্টা করেছিল। এবং এই যে কভার আপ করা হয়েছে তার ফলে ভেরিফিকেশন অ্যান্ড অ্যাসার্টেনমেন্ট মোর ডিফিকাল্ট অর রাদার ইম্পসিবল। তার ফলে এই মুহূর্তে এসএসসির কাছে যে তথ্য রয়েছে তা দিয়ে ভেরিফিকেশন করা, নতুন করে কিছু বের করা, সেটা ডিফিকাল্ট বলে মনে করছেন মহামান্য বিচারপতিরা। এবং তারা বলছেন রাদার ইম্পসিবল, এবং সেটা তারা মনে করছেন যে এক প্রকারের অসম্ভব। কেন অসম্ভব? গিভেন দ্য স্কেল অফ ক্যামোফ্লেজ, অর্থাৎ যে ধরনের ধামাচাপা দেওয়া হয়েছে যে স্কেলে, সেই তার ভিত্তিতে মহামান্য বিচারপতিরা মনে করছেন যে এটা এক প্রকারের ইম্পসিবল। অ্যান্ড ড্রেসিং আপ ডান অ্যাট ইচ স্টেজ, এবং প্রত্যেকটা স্টেজে রিক্রুটমেন্টে যেভাবে ধামাচাপা দেওয়া হয়েছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। উই আর কনভিন্সড দ্যাট দ্য এন্টায়ার সিলেকশন প্রসেস ওয়াজ ইন্টেনশনালি কম্প্রোমাইজড ডিউ টু দ্য ইলিগালিটিস ইনভলভড। এবং মহামান্য বিচারপতিরা বলছেন যে তারা কনভিন্সড হয়ে গেছেন যে এন্টায়ার সিলেকশন প্রসেস সেটা ইন্টেনশনালি কম্প্রোমাইজড করা হয়েছে ডিউ টু দ্য ইলিগালিটিস ইনভলভড, ইলিগালিটি থাকার জন্য। অর্থাৎ সিবিআই উদ্ধার করা ওয়েমার্ক থাকা সত্ত্বেও এই যে মানে আলাদা করা গেল না যোগ্য অযোগ্য, এই পার্টটা নিয়ে কিন্তু মহামান্য বিচারপতিরা আলোচনা করেছেন। এখন রিভিউ পিটিশন যেটা হবে, সেখানে মূলত যারা যোগ্য প্রার্থী তারা এই পার্টটা নিয়ে তারা কি বলবেন সেটা দেখার বিষয়। এই যে বিষয়গুলো দেখানো হয়েছে এসএসসির বিরুদ্ধে, এছাড়াও দেখুন 17 ধরনের ইলিগালিটি, এগুলো তো আছেই, আমি সেগুলো বললাম না। তো রিভিউ পিটিশনে এই পার্টটাই কিন্তু গুরুত্বপূর্ণ যে সেগ্রিগেশন তো করা হবে, কিন্তু সেগ্রিগেশনের মোডালিটি কি, কোন ডাটার ভিত্তিতে সেগ্রিগেশন হবে, সেই ডাটাটাকে কি আদৌ অথেন্টিক বলে বা জেনুইন বলে প্রমাণ করা যাবে কিনা, সেটা গেলে কিভাবে যাবে, এসএসসির এক্ষেত্রে পদক্ষেপ কি, এসএসসির কাছে কোনো মিরর কপি আছে কি নেই, বা এসএসসি এই যে এক্সপায়ারি অফ প্যানেল, এক্সেস অ্যাপয়েন্টমেন্ট, এই যে পার্টগুলো নিয়ে তাদের বক্তব্য কি, এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেগুলো নিয়েই মূলত রিভিউ পিটিশনে যেতে হবে। যে এক্সিস্টিং লিস্ট রয়েছে এবং সিবিআই ডাটাটা অ্যাজ ইট ইজ যদি গিয়ে ফাইল করে দেয় এসএসসি, তাহলে কিন্তু সেটা নিয়ে অলরেডি জাজমেন্টে আলোচনা হয়ে গেছে, আপনারা দেখলেন। অতএব যারা স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড প্রার্থী রয়েছেন, তাদের উদ্দেশ্যে আমার এটাই বলার যে আপনারা এটা ভালো করে বুঝুন যে আপনাদের বিরুদ্ধের পয়েন্টগুলো কী কী। অতএব সেগুলো নিয়েই কিন্তু রিভিউ পিটিশনে আপনাদেরকে এর যে বিরুদ্ধ যুক্ত বা যুক্তি আর কি, মানে কাউন্টার আর্গুমেন্ট সাজিয়ে নিয়েই কিন্তু আপনাদেরকে রিভিউ পিটিশনটা ফাইল করতে হবে, এবং সেই জায়গাটা খুঁজে বার করতেই হবে। তো আজকে আমার এই ভিডিওতে আমি এটা ডিটেলসে আলোচনা করলাম। অনুরোধ করব আপনারা সকলে দেখলেন ভিডিওটিকে, নিরপেক্ষভাবে বিচার বিশ্লেষণ আপনারা করবেন, অনুরোধ করব। এবং আশা করব জাজমেন্টটা আপনারা প্রত্যেকেই কিন্তু ডিটেলসে পড়বেন ভালো করে। জাজমেন্টটা না পড়ে মিডিয়ার যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভে আপনারা গা মেশাবেন না, গা ভাসাবেন না। মিডিয়ার বিষয়গুলো মিডিয়ারা এতটা হয়তো জানে না, বা এতটা তারা বলেও না আপনাদেরকে। এই ডিটেলসটা আপনাদের জানা উচিত। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।